তারেক রহমান সরকারের প্রথম বাজেটে রেকর্ড 9,38,000 কোটি টাকা প্রস্তাব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ 10 অগ্রাধিকার। করমুক্ত আয়সীমা বেড়ে 4.5 লাখ। সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ বেড়েছে 30,000 কোটি টাকা। 41 লাখ নারীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ভাতা পাবেন জুলাই যোদ্ধারাও। ধাপে ধাপে বাস্তবায়ন হবে পে স্কেল। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট বাস্তবায়নের সম্ভাবনা দেখছে না জামাত। পরিচালন ব্যয় বৃদ্ধির সমালোচনা। নতুন বাজেটকে উচ্চাভিলাষী বলছে এনসিপি। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। অবহেলায় 6 নবজাতক মৃত্যুতে 8 দিনের লাইসেন্স বাতিল। এবং বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশ ইনের চেষ্টা অব্যাহত। 26 জেলায় কঠোর অবস্থানে বিজেপি। দিনরাত পাহারায় স্থানীয়রাও। টহল ও নজরদারি জোরদার। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই বাজেটের খবর। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতা এসে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করল বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকারে সামাজিক সুরক্ষা, শিক্ষা, অর্থনীতির স্থিতিশীলতা সহ 10টি খাত। রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। বাজেটের প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে এবারও ব্যাংক ও বিদেশি ঋণ নির্ভরতা থাকছে। জিডিপির প্রবৃদ্ধি 6.5% আর মূল্যস্ফীতিকে 7.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকার। রুবেল মিয়ার প্যাডেলে চালানো রিকশা ঘুরে শক্তির জোরে। সে শক্তি দিয়ে 12,000 টাকা আয়ে মাসে 15,000 টাকার বাজেট মেলাতে হয় তাকে। কিন্তু সংসদে আজ বাজেটের কথা শুনে বললেন চিন্তার বিষয়। বাজেটের কথা শুনলে ডর করে। আমি মাসে ইনকাম করুন 12,000, আমার খরচ হইলো 15,000, তাহলে মনে হয় 3,000 পাই কই আমি। রুবেল মিয়া থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। দেশের 16 কোটি নাগরিকের আসছে 1 বছরের জমা, খরচ, ইজার পরিকল্পনা নিয়ে সকালে সংসদে হাজির নতুন দায়িত্ব নেয়া বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে 2026-27 অর্থ বছরের জন্য 11তম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 68,31,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি 6.5%। মূল্যস্ফীতির লক্ষণরেখা 7.5% টেনে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের ইশতেহার বাস্তবায়নকে। জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। সর্বজনীন সামাজিক সুরক্ষা, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি প্রধান খাত অগ্রাধিকারে থাকছে বাজেটে। 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণ এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,90,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে তুলে আনা এবং মানুষের জীবন সহনীয় করা প্রথম লক্ষ্য সরকারের। প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
মানুষ লক্ষ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধি, বিনিয়োগ এ ধরনের জটিল ক্যালকুলেশনগুলো বোঝেন না। মানুষ বোঝেন তার ভাতের থালার দাম বাড়লো কিনা, শিক্ষা স্বাস্থ্যে কাটছাট করতে হবে কিনা, অথবা মাসের শেষে কতটুকু সঞ্চয় থাকবে। এমন পরিস্থিতিকে বলা যেতে পারে স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির মধ্যে আটকে আছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে সরকারের প্রথম বাজেটের সফলতা নির্ভর করছে বাজেটের প্রতিটি পয়সার কার্যকরী এবং কল্যাণকর ব্যবহারের উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেটে ছিল অচলায়তন ভাঙার চেষ্টা। লাল রঙের বদলে কালো ব্রিফকেসে রাখা বাজেটের নথিপত্র নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, তাই আছে জনপ্রত্যাশার চাপ। সব সামলে 11 জুন সকাল 9:30টায় গুলশানে নিজ বাসভবন থেকে বের হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। শুরুটাও হলো অচলায়তন ভাঙার চেষ্টায়। লাল রঙের ব্রিফকেসের বদলে কালো ধূসর ব্যাগে রাখা হয় বাজেটের নথিপত্র আমির খসরু মাহমুদের। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে সবকিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে। জানান শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে থাকছে অর্থনীতি পুনর্গঠনের প্রত্যয়। বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এরপর নৌবাহিনী সদর দফতরের পাশের সড়ক দিয়ে পৌঁছে যান জাতীয় সংসদ ভবনে। সেখানে আবারও সাংবাদিকদের জানান অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছে দিতে প্রতিটি নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন বাজেটে। সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য, সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। সংসদ সচিবালয়ে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় যোগ দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বিকেল 3টায় কালো রঙের ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। তুলে ধরেন আগামী অর্থ বছরের বাজেট। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 60 ধরনের নিত্যপণ্য আমদানিতে উৎসকর কমানোর প্রস্তাবে বাজারে স্বস্তি ফেরার আশা দেখছেন সাধারণ মানুষ। 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা বরাদ্দের সুষ্ঠু বণ্টনের দাবি তাদের। আর করমুক্ত আয়সীমা বাড়লেও করের টাকার সঠিক ব্যবহারের নিশ্চয়তা চান করদাতারা। 2026-27 অর্থ বছরে মানুষকে স্বস্তি দিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। চাল, গম, আলু, পেঁয়াজ সহ 60টি ভোগ্যপণ্য আমদানিতে উৎসে কর কমিয়ে 0.5% করা সহ কমানো হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। বাজেটের কঠিন গাণিতিক হিসাব আর বরাদ্দের জটিল অঙ্ক না বুঝলেও এসব পণ্যের দাম কমবে এমন আশায় আছেন রাইড শেয়ারিং করে সংসার চালানো আক্তার হোসেনের মতো নিম্ন আয়ের মানুষ। আমাদের ইনকাম অনুযায়ী মনে করেন জিনিসের দাম অনেক বেশি হয়ে যায়, যদি একটু কম থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো যেন আরও কীভাবে সহনশীল করা যায়, কীভাবে আরও যেন ভোক্তা পর্যায়ে জিনিসগুলো আরও কম মূল্যে আমাদের কাছে পৌঁছানো যায়। গভর্নমেন্ট যদি ভালো কিছু করতে চায়, টেকসই কিছু করতে চায়, তো অবশ্যই মুদ্রাস্ফীতির লাগাম টানতে হবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষের দিকে নজর দিতে হবে। সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকার উল্লেখযোগ্য বরাদ্দের খবরে আশার আলো দেখছেন এক হাতে পান সিগারেটের দোকান সামলানো শান্তা বেগমও। মেম্বার চেয়ারম্যানের পছন্দের মানুষের, আমরাও তাদের দিন শেষে কাজ করে খাইতো, যে টাকা অল্প টাকা আরো দেখা গেছে ঋণ ভুক্ত লাগে, দাঁড় করে চলার লাগে। নতুন অর্থ বছরে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হলেও করের টাকার সঠিক ব্যবহারের নিশ্চয়তা চান করদাতারা। যেভাবে আয়কর নেওয়া হচ্ছে সে অনুযায়ী কি এই দেশে ওইভাবে উন্নত হচ্ছে না। তো 70% যেহেতু আমরা এরকম মিডল ক্লাস অথবা তো ওই ক্ষেত্রে আই গেস কর এবং বাজেটটা নিয়ে সরকারের ভালো মতো একটু চিন্তা করা উচিত। মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডের বাস্তবায়ন শুরু হচ্ছে। পাশাপাশি ওএমএস এর আওতা আরও বাড়ানো হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিশাল ঋণ নির্ভর ঘাটতি বাজেট দিয়ে বিএনপি সরকার জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এদিকে বাজেটকে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গরিব রক্ষা নয়, এটা হলো
ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। বাজেটের আকার নয়, বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে সরকার পরিচালনার ব্যয় কমানো গেলে ঘাটতি বাজেট কমবে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন তারা। প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পে আগাম কর ও ব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI। 21 বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, যা আকারে গড়ল দেশের রেকর্ড। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বাজেট ঘোষণার পর এর বাস্তবায়ন ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন অর্থনীতিবিদরা। বাজেট কাঠামো বাস্তবায়নে যে আর্থিক ভিত্তিগত দুর্বলতা তা মোকাবেলা করার পাশাপাশি সরকার পরিচালনায় ব্যয় কমানোর পরামর্শ তাদের। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী। নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। সেই বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে। সরকারের পরিচালনাগত ব্যয় সেটা যদি কমানো যায় তখন ঘাটতি বাজেট অটোমেটিক্যালি কমবে। সুদের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। যদি ক্যাপিটাল মার্কেটটাকে চাঙ্গা করা যায়, ব্রড বেস করা যায়, সেখান থেকে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে। এদিকে কর ছাড় দিয়ে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি কমানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। টার্নওভার কর 0.6 থেকে আবার 1% করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ, দেশীয় শিল্পের জন্য বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী ভ্যাট ও আগাম কর অব্যাহতি এবং মাসিকের পরিমাণ করতে ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আকাশচুম্বী রাজস্ব আদায়ের চ্যালেঞ্জিং টার্গেট মোকাবেলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রাধান্য দেয়া উচিত বলেও মনে করে DCCI। খুচরা ব্যবসায়ীদের জন্য সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে রেকর্ড বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে। গেল বছরের তুলনায় প্রায় 30,000 কোটি টাকা বাড়িয়ে এবছর বরাদ্দ দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা। ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় 41 লাখ নারীর জন্য বরাদ্দ 14,500 কোটি টাকা, আর 100 টাকা করে বাড়ছে প্রতিবন্ধী ভাতা। 65 বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ ফ্রি করেছে সরকার। নতুন সরকার, নতুন বাজেট, সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ। 2026-2027 অর্থ বছরের দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনতে প্রায় 30,000 কোটি টাকা বাড়ল সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। 2026-27 অর্থ বছরের জন্য এ খাতে দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড সহ এ খাতের আওতায় আসছে নতুন কয়েকটি কর্মসূচি। 2026-27 অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতায় 41 লাখ নারীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা। মাসিক ভাতার পরিমাণ হবে 2,500 টাকা। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন।
এদিকে 100 টাকা বেড়ে প্রতিবন্ধী ভাতার পরিমাণ হচ্ছে 1000 টাকা। 50 টাকা করে বাড়ছে বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ। অপরিবর্তিত থাকছে মা ও শিশু সহায়তা ভাতা। 65 বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ ফ্রি করছে সরকার। মেট্রো রেল ভাড়ায় ছাড় দেওয়া হবে 25%। বরাবরের মতোই সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে সরকারি চাকরিজীবীদের অবসর ভাতার জন্য। তাই সরকারের রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও সুষম বণ্টনের তাগিদ বিশেষজ্ঞদের। সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলো যে 95টি প্রোগ্রাম আছে, আবার নতুন নতুন যে কর্মসূচিগুলো সরকার নিতে যাচ্ছে, এইগুলো যাতে কোনো ওভারল্যাপিং না হয়, কারণ সরকারের আর্থিক বিষয়টাও দেখতে হবে। সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন বিবেচনায় রেখে ভাতার পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরের উন্নয়ন বার্ষিক কর্মসূচি এডিবিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ 16.70% পরিবহন ও যোগাযোগ খাতে। একই সঙ্গে চলতি অর্থ বছরের চেয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাতে। বিস্তারিত শিমুল হোসেনের রিপোর্টে। অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি সমতাভিত্তিক যে উন্নয়ন দর্শনে আগামী অর্থবছরে জাতীয় বাজেট সাজিয়েছে সরকার, সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বদলে গেছে খাতভিত্তিক অগ্রাধিকারের চিত্র। মোট 3 লাখ কোটি টাকার এডিপিতে এবারও সবচেয়ে বেশি 50,092 কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যদিও চলতি অর্থবছরের তুলনায় কমেছে 8,881 কোটি টাকা। বরাদ্দ বৃদ্ধির হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে শিক্ষা খাতে। চলতি অর্থবছরে 28,557 কোটি টাকা থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 47,591 কোটি টাকা। শিক্ষার মতোই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতেও বড় পরিবর্তন এনেছে সরকার। চলতি অর্থবছরে যেখানে বরাদ্দ রয়েছে 18,148 কোটি টাকা, সেখানে আগামী অর্থবছরে দেওয়া হয়েছে 35,535 কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 17,387 কোটি টাকা। এডিপিতে বরাদ্দ হিসেবে চতুর্থ অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতে বরাদ্দ 229 কোটি টাকা বেড়ে হয়েছে 32,691 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে 2,415 কোটি টাকা কমলেও এডিপিতে বরাদ্দের হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে গৃহায়ন খাত। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরে কর জিডিপির অনুপাত 10% পার করতে চায় সরকার। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এমন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আর সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকার রাজস্ব। কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে কর প্রশাসনের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের আর্থিক খাতের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, কর জিডিপির অনুপাত 10.2% উন্নীত করতে ধার্য করা এই লক্ষ্যমাত্রা অর্জনে 6,04,000 কোটি টাকা আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 1,05,000 কোটি টাকা বেশি। 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এনবিআর এর কাঁধে পড়া রাজস্বের খাতভিত্তিক বিভাজনে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে চাপে ফেলা পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় করতে হবে সবচেয়ে বেশি 2,23,480 কোটি টাকা। চলতি অর্থ বছর এ খাতে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,84,630 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বেড়েছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37% বা 2,23,480 কোটি টাকা আয় করতে চায় এনবিআর। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,730 কোটি টাকা। সরকারের লক্ষ্য মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত 10% করা এবং দীর্ঘমেয়াদে 2035 সালের মধ্যে 15% উন্নীত করা। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের তুলনায় লক্ষ্যমাত্রা বাড়ছে 27,300 কোটি টাকা।
রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণের বিপরীতে করদাতাদের ওপর চাপ কমাতে কর প্রশাসনের আধুনিকায়নে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সামগ্রিকভাবে আমাদের এনবিআর এর যে কর আহরণের যে কৌশল, সেই কৌশলের অংশ হিসাবে এটাকে দেখতে হবে। এটা কেবলমাত্র যে আমার বড় ঘাটতি আছে, আমার এইবার বিরাট টার্গেট আছে, সুতরাং যারা আছে ট্যাক্স নেটের মধ্যে তাদের উপরে এটা আমরা বেশি বেশি হারে করলে আরও অনেক টাকা পাবো, এই দৃষ্টিভঙ্গি থেকে করলে এটা হয়তো সঠিক হবে না। মধ্যমেয়াদে কর জিডিপি অনুপাত 10% পার করে দীর্ঘমেয়াদে 2035 সালের মধ্যে তা 15% উন্নীত করার লক্ষ্য সরকারের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, যাচ্ছে তার কাছে। তানজিম, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনা এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে 11:55 সময় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভিতরে যে অসংখ্য রোগী স্বজনরা আটকা পড়েছিলেন তাদের এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে। অর্থাৎ 9:30 পরপরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নিচতলা যে বেসমেন্ট, সেখানে জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং এই মুহূর্তের মধ্যে সিটি মেডিকেল 16 তলা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে উঁচু তলা বহুতল ভবন পর্যন্ত আসলে যে ধোঁয়া, সেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে কিন্তু এখানে আতঙ্ক সৃষ্টি হয় এবং রোগীদের মধ্যে আমরা দেখেছি সেই সময় এখানে যে বিভিন্ন গ্লাস ভেঙে সেখান থেকে যেহেতু সঙ্গত কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো ভবন, সেখানে তারা গ্লাস ভেঙে আলো, মোবাইল বা অন্য যে কোনো মাধ্যমে আলো জ্বালিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করেন। সেখানে ফায়ার সার্ভিসের ক্রেন কিন্তু এখন আমরা দেখছি 12 তলার উপরে রয়েছে, সেখান থেকে তারা এখনো যে উদ্ধার কাজ সেটি চলমান রেখেছে। সেখানে যারা এখন পর্যন্ত আটকা পড়েছেন তাদেরকে হুইল চেয়ার, স্ট্রেচার অথবা কোলে করে নিয়ে স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিস সহ অন্য আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করে এনেছেন এবং এখানে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সে করে এসব রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে নিকটবর্তী যেসব হাসপাতাল, ক্লিনিক রয়েছে সেইগুলোতে ভর্তি করা হচ্ছে এবং এখানে কিন্তু একের পর এক রোগীদের আমরা দেখেছি বের করে নিয়ে আসতে। উৎসুক জনতার ভিড় কিন্তু এখনো রয়েছে, যদিও সময়ের সাথে সাথে এটি কিছুটা কমে এসেছে। এটি আসলে এখানে কয়েক হাজার মানুষ 9:30 পর যখন অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় সেখানে অপেক্ষা করছিল এবং আমরা এখানে আহাজারি দেখেছি, স্বজনদের কান্না দেখেছি, কারণ তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন আগুনের খবর পেয়ে। ভিতরে আটকা পড়া রোগী স্বজনরা, যেহেতু এখানে আইসিইউ শিশুতে গুরুতর অসুস্থ রোগীরা ছিলেন এবং যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে নবজাতক থেকে শুরু করে কোমলমতি শিশুরা অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন, তাদেরকে বের করতে আনতে সঙ্গত কারণেই যেহেতু সবাই রোগী, তাদেরকে বের করতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সদস্য সহ অন্যান্য যারা রয়েছেন এখানে দায়িত্বে, উদ্ধার কর্মীরা তাদেরকে যে শেষ মুহূর্তের যে তারা পর্যবেক্ষণ সেটি তারা করছেন। তারা আসলে সব জায়গা যারা খতিয়ে দেখছেন যেন নতুন করে আর এখান থেকে কোনো অগ্নিকাণ্ডের সূচনা না হয়, সেই বিষয়টি তারা চেষ্টা করছেন নিশ্চিত করার জন্য। আমরা এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, নৌবাহিনী সহ র্যাব সদস্যদের দেখেছি এবং উদ্ধার কাজে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনের যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারা উদ্ধার কাজে যোগ দেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তারা চেষ্টা করেছেন যেন সুচারুভাবে এই যে উদ্ধার কাজ সেটি সম্পন্ন হয়। আমরা দেখেছি যারা এখানে অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে অন্যান্য যারা যেসব যানবাহন তারা আসলে অপেক্ষায় ছিলেন, এখন পর্যন্ত তারা অপেক্ষায় রয়েছেন। উদ্ধার কাজটি কিন্তু এখনো চলমান রয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে নিশ্চিত না হওয়া যাবে সব রোগী এবং যারা আটকা পড়া ছিলেন সবাইকে বের করে আনা হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উদ্ধার অভিযান চলমান থাকবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো ফায়ার সার্ভিস 12টি ইউনিটের চেষ্টা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসে। খুলনার ময়লাপতমানে যে বেসরকারি সিটি মেডিকেল কলেজ রয়েছে সেখানে আগুন এবং উদ্ধার কাজের যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। খুলনা সিটি মেডিকেল কলেজে লাগা অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিম হোসেন। অবহেলায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বিকেলে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন আর কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই হাসপাতালটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঈদের ছুটিতে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 4 ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস ব্রিফিংয়ে জানান, হাসপাতালটিকে দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হয় মেডিকেল অর্ডিন্যান্স বিধি অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। একই সঙ্গে হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। গত 27 মে সকালে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে ভারতের একের পর এক পুশিন চেষ্টা ব্যর্থ হচ্ছে। কাঁচা তারের বেড়া ঘেঁষে বাড়ানো হয়েছে কড়া নজরদারি। দিনরাত চলছে মাইকিং। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছেন স্থানীয়রাও। সাবধান, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফকে মাইকিং করে বিজিবির সতর্ক বার্তা। পুশিন ঠেকাতে সীমান্তে রাত দিন কঠোর নজরদারি তাদের। কয়েকদিনের টানা উত্তেজনার পর বৃহস্পতিবার অনেকটা স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। ভারতীয়দের বাংলাদেশে ঠেলে পাঠানোর কোনো ঘটনা ঘটেনি। সীমান্তে বিজিবির পাশাপাশি অবস্থান নিয়েছেন স্থানীয়রাও। এখানে যেন পুশিং না হয়, এই জন্য আমরা রাত্রে একটু কিবা করে থাকি আর কি। ইন্ডিয়ার পুশিং এর জন্য বিজিবি ভালোভাবে ডিউটি করতেছে। আমরা সর্বদা তাদের সাথে আছি 24 ঘন্টা। আমরা এলাকার লোক তাদেরকে সহযোগিতা করতেছি, যে কোনো দেখলে বিজিবিদেরকে বলতেছি। সীমান্তে বিএসএফ পুশিং করার অপচেষ্টা করছে, সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করছি। এদিকে বেনাপোল সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশিং ঠেকাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। তার কাটা ভিতর থেকে গেট খুলে দিয়েছিল, তারপর বিজিবি অথবা পাবলিক থেকে এটা রুখে দিয়েছিল। রুখে দেওয়ার পরে তারা ওইটা ব্যাগ নিয়ে গেছে। এদিকে জামালপুরে বুধবার একজনকে পুশিংয়ের ঘটনায় বিজিবি ও বিএসএফ এর বাগবিতণ্ডার পর যষ্টিচন্দ্র বর্মন নামে ওই ব্যক্তিকে বক্সিগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ। রোববার থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রামিসা ধর্ষণ হত্যা মামলাটি পরিচালনায় গঠন করা হয়েছে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দাবি, বিশেষ বেঞ্চে অগ্রাধিকার পাবে নারী শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ ও এ সংক্রান্ত আপিল শুনানি। কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা করে নজির গড়েছে দেশের বিচারিক আদালত। আলোচিত বর্বর নির্যাতন ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগ আছে, নিম্ন আদালতের রায় অনেক সময় আইনি জটিলতায় হাইকোর্টে গিয়ে দীর্ঘ সময় আটকে থাকে। নারী ও শিশু নির্যাতন দমনে আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে এবার বড় উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 14 জুন থেকেই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শুরু হচ্ছে এর বিচার কাজ। এই বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং এ সংক্রান্ত আপিলগুলোর শুনানি অগ্রাধিকার পাবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এই যে বেঞ্চটি মাননীয় প্রধান বিচারপতি গঠন করেছেন, সেই বেঞ্চে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত কিংবা সেই রায় থেকে উদ্ভূত যে মামলা সেগুলো স্থান পাবে, তালিকাভুক্ত হবে এবং রবিবার থেকে শুনানি হবে। বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই পরিচালনার কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এই ধরনের মামলাগুলো সংবেদনশীল হওয়ায় রাষ্ট্রপক্ষে গঠন করা হয়েছে বিশেষ আইনজীবী প্যানেল। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ,
তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি, যারা আজকের লিস্ট দেখে শুক্রবার এবং শনিবার দুদিন, বন্ধের দুদিন তারা মামলাটা পড়াশুনো করবেন, স্টাডি করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, যাতে রোববার থেকে আমরা আদালতকে ইফেক্টিভলি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে পারি। এর আগে গত বুধবার প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন। মামলা কার্যতালিকা আসার আগে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 9টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে এপ্রিলে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টায় বন্ধের সিদ্ধান্ত হয়, যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা 1 ঘন্টা বাড়ানো হয়। পবিত্র ঈদুল আজহার আগে সময়সীমা শিথিল করলেও ঈদের পর সন্ধ্যা 7টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার দাবি করেন। কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন আজকে থেকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানসমূহ খোলা রাখা যাবে। এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী মহোদয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রেমীদের উন্মাদনার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, ফিফা বিশ্বকাপের এই বছরের যেই খেলা সেটা আজ উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে চলছে। এই মুহূর্তে মেক্সিকো এবং সাউথ আফ্রিকার যে খেলা, সেই খেলা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় এখানে ফুটবল প্রেমীরাও উপভোগ করছেন। তবে যারা টেলিভিশনে খেলাটি দেখতে চান তারা সময় টেলিভিশনে সরাসরি তারা এই খেলাটি দেখতে পারবেন। এটি সময় টেলিভিশনে সরাসরি দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এমনি যারা বড় পর্দায় খেলা দেখতে পছন্দ করেন তারা এই মাঝরাতেই টিএসসিতে এসে ভিড় করেছেন এবং এখানে বিভিন্ন দলের সমর্থকদের আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে তারা অন্যান্য দলের হলেও তারা এই এখন যে এই খেলাটি চলছে এর মধ্যে আমরা দেখলাম যে মিশ্র বিভিন্ন সমর্থন তাদের মধ্যে রয়েছে। কেউ মেক্সিকোকে সমর্থন করছেন, কেউ সাউথ আফ্রিকাকে সমর্থন করছেন। এই মিক্সড অবস্থান নিয়েই সবাই এখানে খেলা দেখতে এসেছেন। তবে এই মুহূর্তে সময় টেলিভিশনের পর্দায় সরাসরি খেলাটি দেখা যাচ্ছে। এর জন্য সময় টেলিভিশনের যে কেবল অপারেটর আছে তার মাধ্যমেই খেলাটি দেখা যাবে, যদিও ইউটিউবে আমাদের সরাসরি খবর প্রচারিত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাত 1টার দিকে খেলাটি শুরু হয় এবং এই মুহূর্তে মেক্সিকো একটি গোল দিয়েছে। তবে অপরপক্ষ এখনো খাতা এখনো শূন্য কোঠাতেই রয়ে গেছে এবং যখন এই খেলা গোল হয় তখন আমরা দেখলাম যে এখানে বিপুল উন্মাদনায় সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ উচ্ছ্বাসের সাথেই সবাই এই খেলা উপভোগ করছেন এবং আমরা দেখছি যে এখানে যে একটি আনুষ্ঠানিকতা এবং যে উন্মাদনা তার জন্য বিভিন্ন ধরনের তাদের মধ্যে আমরা আয়োজন দেখতে পেরেছি। রাতের বেলায় তারা জানাচ্ছেন যে তারা অন্য কোনো দলকে সাপোর্ট করলেও এখানে আমরা ব্রাজিলের সমর্থককে দেখছি, আর্জেন্টিনার সমর্থক দেখছি। বিভিন্ন দল সমর্থন করলেও তারা এখানে এসে তারা খেলা উপভোগ করছেন। যদিও সময় টেলিভিশন পর্দায় দর্শকরা খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন। তো আমার কাছে ছিল সর্বশেষ। সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম টিএসসি থেকে জানাচ্ছিলেন ফুটবল প্রেমীদের ফুটবল উন্মাদনার খবরাখবর। দেশের বাইরের খবর, ইরানের শীর্ষ নেতৃত্বে আলোচনা সম্মতি দেয় দেশটির বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে আজ রাতে ইরানের উপর কঠোর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে খার্দ দ্বীপ সহ ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি
ইরানে হামলাও জোরদার করে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পরপরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করে, প্রেসিডেন্টের নির্দেশনায় ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। মার্কিন হামলার পর রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। জবাব দিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নৌযানকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের দিন ইরানে কঠোর আঘাত হানা হয়েছে এবং আরও হামলা চালানো হবে। একই ধরনের বার্তা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াবে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ে মঙ্গলবার। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে চলমান উত্তেজনার মধ্যেও দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে সফর করেছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট ঘিরে এবার নতুন জল্পনা। ভারতীয় গণমাধ্যমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফেরার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রায় 3 দশক আগে কংগ্রেস ছেড়ে নিজের হাতে তৃণমূল গড়েছিলেন মমতা, আর এখন দলীয় ভাঙন, নেতৃত্ব সংকট ও দুর্নীতির অভিযোগের চাপে সেই দলীয় অস্তিত্বের লড়াই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরেই শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ। দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে কিংবা আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করছেন বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এমন অস্থিরতার মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে 8 জুন দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনের সফর শেষে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এর আগের দিনই কলকাতায় তার বাসভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সিআইডি তল্লাশি নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দুর্নীতি ও একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত জোরদার হচ্ছে বলে জানা যাচ্ছে। দিল্লি সফরে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 10 জনপদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠক। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে দলটিতে ফিরে আসার প্রস্তাব দেন সোনিয়া গান্ধী। যদিও এ বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা তৃণমূল কংগ্রেস কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। তৃণমূলের এই দুর্বল অবস্থাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে শুরু করেছেন মমতা বিরোধী শিবিরও। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ও অভিষেককে কটাক্ষ করেন। তার দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক সংকট এবং নেতৃত্বের ব্যর্থতার ফলেই আজকের এই পরিস্থিতি। সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিটিউড পাল্টাচ্ছে না, তো জমিদারি মানসিকতা পাল্টাচ্ছে না। এমনই অবস্থা, সংচার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু।
1998 সালের 1 জানুয়ারি কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলই গত আড়াই দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কিন্তু 28 বছর পর দলীয় বিভাজন, নির্বাচনী বিপর্যয় এবং আইনি চাপের মুখে তৃণমূল এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমান সরকারের প্রথম বাজেটের রেকর্ড 9,38,000 কোটি টাকা প্রস্তাব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ 10 অগ্রাধিকার। করমুক্ত আয়সীমা বেড়ে 4.25 লাখ। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট বাস্তবায়নের সম্ভাবনা দেখছে না জামাত। পরিচালন ব্যয় বৃদ্ধির সমালোচনা। নতুন বাজেটকে উচ্চাভিলাষী বলছে এনসিপি। এই ছিল প্রবাসী সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়।